নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী পঞ্চায়েতের জিকে ক্লাস নাম্বার, জিকে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার 17 নিয়ে। কারণ এর আগে অলরেডি আমরা 16টি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি জিকে থেকে, যার প্লেলিস্ট অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা পাবে এবং এই ফেসবুক পেজের মতো তোমরা পেয়ে যাবে। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এই পেজটিকে ফলো করে রাখবে। সকলে টেলিগ্রামে যুক্ত হবে এবং আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি সকলে ডাউনলোড করে রাখবে, কারণ সেখানেই কিন্তু তোমরা আজকের ক্লাসের পিডিএফ এবং বিগত যে 16টি ক্লাসের পিডিএফ রয়েছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে, গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন? তো গুপ্ত রাজবংশের যে শেষ শাসক ছিলেন, যার নাম বিষ্ণুগুপ্ত, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং অপশানে রয়েছে অপশান নাম্বার সি, স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্তের সময়কালেই কিন্তু হুনদের আক্রমণ হয়েছিল এবং তিনি সেটাকে প্রতিহত করেছিলেন, যার জন্য তাকে ভারতের রক্ষাকারী রাজাও বলা হয়ে থাকে। এবং এই গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে দেখব, যেমন এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু শ্রীগুপ্ত, কিন্তু শ্রীগুপ্ত যদি অপশানে না থাকে তাহলে কিন্তু হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত। এই যে আমাদের গুপ্ত সাম্রাজ্য, এই যুগটাকেই বলা হচ্ছে সুবর্ণ যুগ। ইতিহাসের সুবর্ণ যুগ কেন বলা হয়? তার কারণ এখানকার শিল্প, সাহিত্য, সংস্কৃতি চরম উৎকর্ষের যুগ এটাকে বলা হয়ে থাকে। বিভিন্ন দিক থেকে কিন্তু এটি অগ্রগতি কিন্তু করেছিল। এছাড়া ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে কোন গুপ্ত সম্রাটকে? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে কিন্তু বলা হয়ে থাকে। কে বলেছিলেন? না, ডক্টর ভিনসেন্ট স্মিথ। তিনি কিন্তু ভারতের নেপোলিয়ন বলেছিলেন সমুদ্রগুপ্তকে এবং কবিরাজ উপাধিতেও ভূষিত রয়েছেন তিনি। পরবর্তী রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। প্রথম কুমার গুপ্ত এই নালন্দা ইউনিভার্সিটি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, পরীক্ষায় অনেকবার এসেছে। এছাড়া মনে রাখবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানকার এই গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা, যার নাম হচ্ছে দিনার। এটাও পরীক্ষায় কিন্তু আমাদের চলে আসে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। নিচের কোন ভারতীয় সংবিধানের 9 নম্বর অংশের অর্থাৎ 9 নম্বর পার্টের অধীনে আসে? কোনটা নিচের 9 নম্বর পার্টের অধীনে রয়েছে 4টের মধ্যে? দেখো, এখানে আমাদের ভারতের সংবিধানের যে 9 নম্বর পার্ট রয়েছে সেটা কিন্তু ডাইরেক্টলি পঞ্চায়েতের সাথে সম্পর্কিত রয়েছে। আমাদের এক্সামের জন্য কিন্তু এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। আর এটি 243-এর যে আর্টিকেল রয়েছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবার আমরা দেখে নেব এই সম্পর্কিত কিছু ধারা। যেমন আর্টিকেল 243-এর বি ধারায় কিন্তু প্রতিটি রাজ্যের গ্রাম এবং মধ্যবর্তী জেলা স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা আছে। 243-এর সি এবং ডি নাম্বার যে আর্টিকেল রয়েছে সেখানে পঞ্চায়েতের গঠন তপশিলি জাতি উপজাতি এবং মহিলাদের জন্য 1/3 বা 1/3 আসন সংরক্ষণের যে নিয়মাবলী সেটি কিন্তু এখানে বর্ণিত রয়েছে। এছাড়া আর্টিকেল নম্বর 243-এর ই ধারায় বলা আছে যে পঞ্চায়েতগুলির স্বাভাবিক কার্যকাল 5 বছর এবং ভেঙে গেলে সেটা 6 মাসের মধ্যে নির্বাচন করা বাধ্যতামূলক, এটা কিন্তু বলা হয়েছে আর্টিকেল নম্বর 243-এর ইতে। এছাড়াও আরও কিছু আমাদের আর্টিকেল রয়েছে, যেমন আর্টিকেল নাম্বার 243-এর জি। এই ধারায় বলা আছে যে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব নির্ধারণের জন্য মোট 29টি সুনির্দিষ্ট বিষয় এর তালিকার অন্তর্ভুক্ত রয়েছে, যেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে। পঞ্চায়েতের মধ্যে মোট কতগুলি বিষয় রয়েছে? 29টি কিন্তু বিষয় এর মধ্যে রয়েছে। এবং অবশ্যই তোমরা মনে রাখবে যে ভারতীয় সংবিধানে কিন্তু এটা প্রথমভাবে ছিল না, প্রাথমিকভাবে এটা কিন্তু ছিল না, কিন্তু 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992-এর মাধ্যমে এখানে এই যে 9 নম্বর পার্ট এবং পঞ্চায়েত ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে এটাকে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে এই সমস্ত তথ্যগুলো। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি মেঘালয় মালভূমির অংশ নয়? দেখো, এখানে কোনটা হবে সঠিক উত্তর, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে অবশ্যই। তো এখানে মেঘালয় মালভূমির যে অংশ রয়েছে সেটা হচ্ছে খাসি পাহাড় রয়েছে, গারো পাহাড় রয়েছে এবং যে জয়ন্তী পাহাড় রয়েছে। এই তিনটেই কিন্তু আমাদের মেঘালয় মালভূমির অংশ রয়েছে, কিন্তু পালামৌ পাহাড় এটি কিন্তু নয়। পরবর্তী আমরা দেখব, ব্রিটিশদের উৎখাত করার লক্ষ্যে কত সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটি গঠন করা হয়েছিল? তো ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার জন্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল 1928-এ। এবং এখান থেকে আমাদের দেখে রাখতে হবে যে এটি প্রতিষ্ঠা কী করেছেন। না, এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রশেখর আজাদ এবং ভগৎ সিং, সুখদেব সহ অন্যান্য বিপ্লবীরা।
প্রতিষ্ঠার সাল কত ছিল না 1928 সালের সেপ্টেম্বরের দিকে দিল্লির ফিরোজ শাহ কোটলা যে স্টেডিয়াম বা ময়দান রয়েছে সেখানেই কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় এবং এর যে আগের নাম ছিল সেটা হচ্ছে আমাদের কোনটা, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা 1924 সালে শচীন্দ্রনাথ সান্যাল এবং প্রমোদ নাথ ভৌমিকের প্রতিষ্ঠা করেছিলেন এনারা দুজনে। তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে এই সম্পর্কিত। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও, ঠিক আছে। এবং আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে রাখবে। এই সিরিজটা আমি চালু করেছি, এই সিরিজের প্রতিটি টপিক, প্রতিটি কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। এই প্লেলিস্টটা যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত করে যায়, জিকে সেকশানে তোমাদের কোনো সমস্যা হবে না, এটুকু গ্যারেন্টি, ঠিক আছে। এবং তোমরা কিন্তু ম্যাথের যে সলিউশন সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ, কারণ ম্যাথেরও কিন্তু এইভাবেই আমরা প্র্যাকটিস সেট চালিয়েছি। ইতিমধ্যে 4 নাম্বার যে সেট রয়েছে সেটা 5 নাম্বার যে সেট রয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের 148 নাম্বার অনুচ্ছেদে কার একটি স্বাধীন পদের বিধান দেওয়া রয়েছে? অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদের ভারতের সংবিধানের 148 নম্বর অনুচ্ছেদে কার সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি 148 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেটা ভারতের কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সাথে সম্পর্কিত রয়েছে এবং এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে চলে আসে, আমরা এগুলো একটু দেখে নেব। আর এই ক্যাগের কিন্তু নিয়োগ করে থাকেন কে? ভারতের রাষ্ট্রপতি। এবার আমাদের দেখতে হবে যে এই টোটাল যে কটা আর্টিকেল রয়েছে, দেখো 148 নম্বর যে আর্টিকেলটি রয়েছে এটা ক্যাগ বা নিয়ন্ত্রক বা মহাগণনা পরীক্ষকের সাথে সম্পর্কিত। তার যে নিয়োগ কার্যকাল, অর্থাৎ ক্যাগের নিয়োগ, ক্যাগের কার্যকাল এবং অপসারণের পদ্ধতি, এগুলো কিন্তু বর্ণিত রয়েছে 148 নম্বর আর্টিকেলে। এবং সংবিধানের 149 নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে ক্যাগের ক্ষমতা এবং দায়িত্ব এবং তার কার্যাবলী উল্লেখ রয়েছে। তার সাথে 151 নম্বরটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এই ক্যাগের যে বার্ষিক রিপোর্ট সেটা কিন্তু রাষ্ট্রপতি বা রাজ্যপালের মাধ্যমে সংশ্লিষ্ট আইনসভায় পেশ করার যে বিধান সেটা 151 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। ক্যাগের যে অডিট রিপোর্ট, পরীক্ষায় ডাইরেক্ট কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসে। এবার আমাদের জানতে হবে যে বর্তমানে আমাদের ক্যাগ পদে কে রয়েছেন, অর্থাৎ কারেন্ট আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে রয়েছেন কে? সঞ্জয় মূর্তি। অবশ্যই ইম্পর্টেন্ট এটা। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব, কৃষ্ণদেব রায়ের অন্যতম সাহিত্য কীর্তি আমুক্ত মাল্যদা কোন ভাষায় রচিত হয়েছে? তো এই যে আমুক্ত মাল্যদা যে সাহিত্য কীর্তি রয়েছে যেটা কৃষ্ণদেব রায়ের রয়েছে, এটা কোন ভাষায় রয়েছে? এটি কিন্তু তেলেগু ভাষায় রয়েছে। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। আর এখান থেকে আমাদের দেখতে হবে এই যে আমাদের কৃষ্ণদেব রায় যার উপাধি ছিল কি? অবশ্যই অন্ধ্রভোজ এবং সাহিত্য সম্রাটও বলা হতো তাকে। এবং বংশ বা রাজবংশ এবং তার রাজত্বকাল, অর্থাৎ তিনি কিন্তু তুলুব রাজবংশ থেকে বিলং করছেন এবং 1509 থেকে 1529 ছিল যার টাইম পিরিয়ড। পরবর্তী দেখব তার বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে অন্যতম রয়েছে আমুক্ত মাল্যদা এবং জাম্বাবতী কল্যাণা। এই দুটোই পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং তার সময় যে বিদেশি পর্যটক ভারতে আসে তাদের মধ্যে রয়েছে বারবোসা এবং ডমিঙ্গো পাইস। ইনারা দুজনেই রয়েছেন তার সময়কালে, সেই সমসাময়িক তারা বিদেশি পর্যটক ছিলেন। পরের প্রশ্ন রয়েছে, দাসবংশের শাসক গিয়াসউদ্দিন বলবন কোন উপাধি ধারণ করেছিলেন? তো দাসবংশ সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন হয়। আমরা অলরেডি কিন্তু যে আমাদের দিল্লি সুলতানি বংশ এই সম্পর্কিত 50 মিনিটের একটি ডিটেল ক্লাস কিন্তু তোমাদের দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো, সেটা করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দাসবংশের যে গিয়াসউদ্দিন বলবন কোন উপাধি ধারণ করেছিলেন? জিলিল ইলাহি, যেটা কিন্তু রয়েছে যার অর্থ ঈশ্বরের ছায়া। তিনি নিজেকে ঈশ্বরের ছায়া বা ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করতেন। পরবর্তী আমরা দেখব এই যে আমাদের দাসবংশ রয়েছে যেটাকে ইলবাড়ি তুর্কি বংশ বলা হয়ে থাকে, যার প্রতিষ্ঠাতা ছিলেন কি? কুতুব উদ্দিন আইবক, যিনি 1206 সালে এটি প্রতিষ্ঠা করছেন। এবং রাজত্বকাল সেটা হচ্ছে কুতুবউদ্দিনের, সেটা হচ্ছে 1206 থেকে 1290, দাসবংশের সেটা হচ্ছে 1206 থেকে 1290 পর্যন্ত স্থায়ী হয়েছিল দিল্লি সুলতানের প্রথম রাজবংশ দাসবংশ। এবং যদি বলা হয় এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে বা বাস্তব যে প্রতিষ্ঠাতা তিনি কে রয়েছেন? তিনি হচ্ছেন ইলতুৎমিশ। এই যে ইলতুৎমিশের সময়কালে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে তিনি রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন এবং তার সময় তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে ইকতা প্রথা তিনি কিন্তু চালু করেছেন। অবশ্যই ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবার এসেছে। এর সাথে আমরা দেখব এবং এখানে শ্রেষ্ঠ সুলতান, অর্থাৎ দিল্লি সুলতানের যদি শ্রেষ্ঠ সুলতানের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, এবং যিনি রক্ত এবং লৌহ নীতিতে কিন্তু বিশ্বাসী ছিলেন এবং সুলতান নিজেকে কিন্তু কেন্দ্রীয় শাসন শক্তিশালী করেছেন, অর্থাৎ তিনি কিন্তু তার আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালী করেন, যিনি ব্লাড অ্যান্ড আয়রন নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন।
গিয়াসউদ্দিন বলবন। এছাড়া মনে রাখবে এই গিয়াসউদ্দিন বলবনই কিন্তু সিজদা এবং পাইবোস এই দুটি প্রথা কিন্তু চালু করেছিলেন এবং বলবন প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে দক্ষ গুপ্তচর ব্যবস্থা এবং দিওয়ানি আর্চ যেটা একটি সামরিক বিভাগ এটাকে কিন্তু গঠন করেছিলেন তিনি। তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে তার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি, ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি? পরীক্ষায় আসে। তো ভারতের একদম স্মলেস্ট যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা হয়ে যাবে আমাদের মাহে। মাহে হচ্ছে সবথেকে ছোট ডিস্ট্রিক্ট রয়েছে, যেটা কোথাকার রয়েছে? পুদুচেরি। এবং এখানে মনে রাখবে যে আমাদের বৃহত্তম জেলা, এটাও পরীক্ষায় চলে আসে যে বৃহত্তম জেলা সেটা হচ্ছে কচ্ছ। সেই কচ্ছ ডিস্ট্রিক্ট যেটা গুজরাটে অবস্থান করছে, আর সবথেকে ক্ষুদ্রতম মাহে পুদুচেরি। পরের প্রশ্ন রয়েছে, রাজ্যের ড্যাশের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর রাষ্ট্রপতি 356 নম্বর অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা জারি করতে পারেন। অর্থাৎ কার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর তারপর 356 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে জরুরি অবস্থা জারি করেন ভারতের রাষ্ট্রপতি? অবশ্যই রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই কিন্তু রাষ্ট্রপতি কিন্তু এই 356-র মাধ্যমে রাষ্ট্রপতি শাসন যেটাকে আমরা বলছি বা 356 নম্বর আর্টিকেলে যেটা পড়ছে সেটা কিন্তু তিনি জারি করেন। এবং এই সম্পর্কিত রাষ্ট্রপতি আরও কিছু গুরুত্বপূর্ণ তার শক্তি রয়েছে, যার মধ্যে অন্যতম রয়েছে 352 নম্বর আর্টিকেল, যার মাধ্যমে তিনি জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করতে পারেন। এটা ইতিমধ্যে 3বার হয়ে গেছে, যেমন 1962 সাল, 1971 এবং 1975 সাল 3বার কিন্তু এটা জারি করা হয়েছে 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এবং 356 নম্বর যে আমাদের রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের সাংবিধানিক তন্ত্রের যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে কিন্তু রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি কিন্তু অবশ্যই সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এবং এটি কিন্তু প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পাঞ্জাবে সাল 1951-তে। ঠিক আছে, এর পরবর্তী সময় বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় কিন্তু হয়েছে, এখনও পর্যন্ত 100-র ওপর কিন্তু জারি হয়েছে। আর যে 360 নম্বর যে আর্টিকেল রয়েছে সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, এবং এটা কিন্তু এখনও পর্যন্ত ভারতে জারি করা হয়নি। এটাও কিন্তু সেই সম্পর্কে মনে রাখবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে যে 360 নম্বর আর্টিকেলের মাধ্যমে আর্থিক জরুরি অবস্থা কোন রাজ্যে, দেখা গেলো একটা রাজ্য বলে দেবে XYZ কিছু একটা রাজ্য, বা বলে দিল দিল্লিতে কতবার জারি করা হয়েছে, এরকম তোমাদের কনফিউশন করার চেষ্টা করবে, কিন্তু এখানে একবারও কিন্তু কোথাও জারি করা হয়নি এটা। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন আন্দোলনটি বাংলায় শুরু হয়েছিল? তো বাংলায় যেটা শুরু হয়েছিল যার মধ্যে অন্যতম রয়েছে আমাদের এখানে অপশানে রয়েছে দেখো রামকৃষ্ণ মিশন। তো রামকৃষ্ণ মিশন এটা কিন্তু তৈরি করেছিলেন কে? অবশ্যই আমরা জানি যে স্বামী বিবেকানন্দ এটি তৈরি করেছিলেন বেলুড়ে, যেটা 1897 দিকে। তো এই সম্পর্কে আমরা আরও কিছু দেখব, যেমন আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে বোম্বাইতে তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন। এবং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরং, এবং সেটা কিন্তু কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় 1867 সালে বোম্বাইতে তিনি এটি প্রতিষ্ঠা করেছেন। তার সাথে রামকৃষ্ণ মিশন আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দ 1897-তে এটি প্রতিষ্ঠা করেন। এছাড়া সত্যাশোধক সমাজ এটি প্রতিষ্ঠাতা ছিলেন কে? জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। 1873 সালে তিনি মহারাষ্ট্রে এটি প্রতিষ্ঠা করেন। তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, এই পর্যন্ত আমাদের অবশ্যই দেখে রাখতে হবে যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের এক্সামের জন্য। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি সকলে ডাউনলোড করে রাখবে, কারণ এখানে কিন্তু ফ্রি পিডিএফ সেকশানে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, এবং পেইড পিডিএফ সেকশানেও তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, এবং আপকামিং আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য যে সমস্ত পিডিএফ আসবে সেগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। এবং তোমাদের জন্য ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে ভারতের সংবিধান, ভারতের ইতিহাস এবং স্ট্যাটিক মধ্যে 120টার ওপর টপিক রয়েছে, যেটা তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট। এবং ভারতের সংবিধান এবং ভারতের ইতিহাস দুটোই 80টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করেছি, যেগুলো আপকামিং প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং যাদের প্রয়োজন তোমরা নিয়ে নেবে। এবং সামনে আমাদের যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে তার যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এবং সায়েন্সের যে প্রশ্নপত্র সবথেকে বেশি ইম্পর্টেন্ট রেলের গ্রুপ ডির জন্য, সেখানে 25 নম্বরের সায়েন্সের সেকশন প্রিভিয়াস ইয়ার তোমাদের পড়তেই হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স 2026 এবং 2025-এর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 13 টাকা করে পেয়ে যাচ্ছ আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে। সেখানে বিস্তারিত তথ্য এবং ডিটেলস ডেমো পিডিএফ সব ওখানে দেওয়া রয়েছে। এছাড়া যারা এনটিপিসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের 2020-21 থেকে 2026 পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে সমস্ত জিকে কোশ্চেনগুলো সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে পাবে। যদিও তোমাদের এখানে সায়েন্সের যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে দেখানো হচ্ছে, এটা রেলওয়ে গ্রুপ ডির যে সায়েন্স, এটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। সায়েন্সের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে যে একটা প্রশ্ন বিভিন্ন শিফটে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। সুতরাং রেল কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে প্রিভিয়াস ইয়ারের থেকে। সুতরাং প্রিভিয়াস ইয়ার যদি তোমরা ভালো করে যাও, যে কোনো সাবজেক্ট, সেটা শুধু সায়েন্সের ক্ষেত্রে নয়, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে।
এছাড়া স্ট্যাটিক জিকে তোমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। স্ট্যাটিক জিকের মধ্যে অবশ্যই বিভিন্ন টপিক রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ 120টার ওপর টপিক আমরা কিন্তু দিয়ে রেখেছি তোমাদের। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এবং এখানে যা যা টপিক রয়েছে সেগুলো কিন্তু সবই আমাদের আপকামিং এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 120টার ওপর টপিক 126টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং এটি কিন্তু তোমরা অ্যাপের মধ্যে দেখতে পাবে। এখানে সমস্ত টপিক তোমরা দেখতে পাবে, ডেমো পিডিএফ তোমরা এগুলো অ্যাপের মধ্যে গেলে ভালো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু এটা নিয়ে নেবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, দেখো, মৌলিক কর্তব্য সম্পর্কিত নিচের কোন ধারাটি জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধার সাথে সম্পর্কিত? তো আমাদের অপশান অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে যে ধারা নাম্বার 51 যেটা কিন্তু রয়েছে, অপশান নাম্বার যেটা রয়েছে সেটি কিন্তু সঠিক উত্তর হবে। মৌলিক কর্তব্য সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবে, কারণ আমাদের যে সংবিধানে এখানে কিন্তু বলা হয়েছে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধার কথা, যেটা 51 নাম্বার যে আমাদের ক্লজ রয়েছে, সাব ক্লজ, সেখানে কিন্তু দেওয়া রয়েছে, যেটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। আর মৌলিক কর্তব্যের সংখ্যা বর্তমানে কিন্তু রয়েছে 11টি, এবং তোমাদের মনে রাখতে হবে এগুলো কিন্তু আগে থেকে ছিল না, কারণ এগুলো বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। যেমনটা দেখো, 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রথমে সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে, যেটা পার্ট 4 এর মধ্যে আর্টিকেল নাম্বার 51 যুক্ত করা হয়েছিল। এবং পরবর্তীকালে আবার 2002 সালে 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 11তম যে মৌলিক কর্তব্য হিসাবে যুক্ত করা হয়েছে আরেকটি। সুতরাং বর্তমানে কিন্তু 11টি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে। আর এই মৌলিক কর্তব্য আমরা রাশিয়ার অর্থাৎ ইউএসএসআর এর সংবিধান থেকে কিন্তু এটাকে ধার নিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি চাপের এসআই একক রয়েছে? অর্থাৎ আমাদের যে প্রেসার রয়েছে যার এসআই ইউনিট কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে এসআই ইউনিটের যেটা রয়েছে চাপের ক্ষেত্রে পাস্কাল। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। এই ধরনের বিভিন্ন আমাদের এসআই ইউনিট থেকে প্রশ্ন আসবে। যেমন তোমরা দেখো, আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ইউনিটগুলো রয়েছে, যার মধ্যে দৈর্ঘ্য, লেংথ বা দৈর্ঘ্যের যে এসআই ইউনিট রয়েছে সেটা হচ্ছে মিটার, ভরের রয়েছে কিলোগ্রাম, সময়ের হয়ে যাবে সেকেন্ড, তড়িৎ প্রবাহের হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে আমাদের কি কেলভিন, এবং তাপমাত্রা রয়েছে আমাদের কেলভিন, এবং এখানে তীব্রতার যেটা রয়েছে অবশ্যই ক্যান্ডেলা, যেটা সিডি দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং পদার্থের পরিমাণ হচ্ছে মোল। নেক্সট রয়েছে বল বা ফোর্স, যার এসআই ইউনিট হয়ে যাবে নিউটন, কার্য এবং শক্তি দুটোরই হচ্ছে জুল রয়েছে, এবং ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে ওয়াট, চাপের হচ্ছে আমাদের পাস্কাল রয়েছে, এবং তড়িৎ বিভব বা ভোল্টেজের ক্ষেত্রে হয়ে যাবে ভোল্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার কর্তৃক অন্তর্দয় অন্ন যোজনা বা এএওয়াই যে রেশন কার্ড তোমরা জানো, এএওয়াই যে রেশন কার্ড রয়েছে যেটা হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা, এটি কিন্তু চালু করা হয়েছে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এটা অবশ্যই আমরা সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা তো দারিদ্র্যই হবে অবশ্যই, অপশান নাম্বার কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, মনে রাখার বিষয় যেটা হচ্ছে, এটা কত সালে এটা চালু করা হয়েছিল? এটা 2000 সালে এটি চালু করা হয়েছিল, এবং সেই সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কিন্তু এটি চালু করা হয়েছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এক্সামের জন্য, সেখানে দেওয়াই রয়েছে, তোমরা এটা দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে, নিচের ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয় ধাতু? নিচের মধ্যে কোনটা সবথেকে বেশি সক্রিয় ধাতু? অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ক্যালসিয়াম। অপশান নাম্বারে সঠিক উত্তর হবে। এখান থেকে আমরা কিছু তথ্য দেখে নেব। যেমন দেখো, এখান থেকে প্রশ্ন আসে ধাতুকল্প বা মেটালয়েডস, এটা বলতে কি বোঝায়? না, যে সমস্ত মৌলের পরমাণুতে ধাতু এবং অধাতু উভয়ের কিছু না কিছু বৈশিষ্ট্য বর্তমান থাকে বা বিভিন্ন ধর্ম প্রকাশ পায়, সেটাকে আমরা বলে থাকি ধাতুকল্প বা মেটালয়েডস। এবং এর যদি আমাদের কয়েকটা উদাহরণ আমরা দেখি, যেমন বোরন রয়েছে, সিলিকন রয়েছে, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেরোলিয়াম এবং পোলোনিয়াম, এগুলি সবই হচ্ছে আমাদের ধাতুকল্পের উদাহরণ রয়েছে। এক্সামে যদি আসে অবশ্যই এই যে উদাহরণগুলো রয়েছে এগুলোই তোমাদের জিজ্ঞাসা করা হয়, যেগুলো আমি এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, এরপর কিন্তু কয়েকটা কনসেপ্ট রয়েছে, সেগুলো একটু দেখে রাখবে। যেমন আমাদের তরল ধাতু কোনটা? ধাতু আবার কখনো তরল হয়? হ্যাঁ, যেটা হচ্ছে পারদ বা যেটা এইচজি দেওয়াটাকে আমরা প্রকাশ করে থাকি মার্কারি, এটি হচ্ছে আমাদের তরল ধাতু, অর্থাৎ লিকুইড অবস্থায় থাকে আমাদের ঘরোয়া তাপমাত্রায়। এছাড়া সব থেকে হালকা ধাতু কোনটা? সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, যেটাকে Li দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং বিদ্যুতের শ্রেষ্ঠ সুপরিবাহী ধাতু সেটা হচ্ছে রূপা বা সিলভার তামার থেকেও কিন্তু সবথেকে বেশি পরিমাণে যে বিদ্যুৎ রয়েছে তার কিন্তু পরিবাহী অর্থাৎ সুপরিবাহী।
পরবর্তী রয়েছে ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ধাতু কোনটা। আমাদের ভূত্বকে যেটা সবথেকে বেশি পরিমাণে আমরা পেয়ে যাই সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এল দিয়ে যেটাকে আমরা প্রকাশ করছি। এবং তোমরা মনে রাখবে, যদি এক্ষেত্রে বলা হতো যে ধাতু না বলে মৌল, সবথেকে বেশি পরিমাণে মৌল আমরা কোনটা পাই, সেটা কিন্তু হয়ে যাবে অক্সিজেন। ঠিক আছে, তো অবশ্যই বায়ুর ক্ষেত্রে যদি বলা হয়, বায়ুর ক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে কিন্তু নাইট্রোজেন, যেটা সবথেকে বেশি আছে বায়ুতে। তো এইগুলো একটু খেয়াল রাখবে, পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আমাদের করছে। পরের প্রশ্ন, গ্যানিমিড সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। দেখো, গ্যানিমিড সম্পর্কে কোনটা সঠিক নয়। প্রথমত দেখো, এটি একমাত্র জানা উপগ্রহ যার নিজস্ব অভ্যন্তরীণ চুম্বক ক্ষেত্র রয়েছে না। এটা কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু রয়েছে, গ্যানিমিড কিন্তু এটা কিন্তু রয়েছে, তার নিজস্ব চুম্বক ক্ষেত্র কিন্তু রয়েছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে এটা। কিন্তু এখানে বলা হয়েছে এটি শনি গ্রহকে প্রদক্ষিণ করে না। গ্যানিমিড কি শনির নাকি? না না না, তো এটা কিন্তু আমাদের হবে না। যেটা বৃহস্পতির রয়েছে এবং শনির যেটা রয়েছে সবথেকে বৃহত্তম, সেটা তো আমাদের টাইটান রয়েছে। তো অবশ্যই এখানে সেটা আমাদের অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। এছাড়া এই অপশান দুটো তোমরা দেখে রাখো, এটি বুধ গ্রহের সবচেয়ে বুধ গ্রহের চেয়েও বড়, হ্যাঁ একদম বুধ গ্রহের চেয়েও কিন্তু এটি বড়, এবং এটি আমাদের সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ, এটাও একদম কিন্তু সঠিক। ঠিক আছে, সুতরাং এখানে সঠিক নয়, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এই সম্পর্কিত আমরা একটু দেখে নেব। দেখো, আমাদের সৌরজগতের সূর্যের সবথেকে কাছের গ্রহই হচ্ছে বুধ, এবং সে হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম গ্রহ, এবং যার কোনো উপগ্রহ নেই, সে হচ্ছে বুধ এবং শুক্র। এই দুজনেরই কোনো রকম উপগ্রহ বা স্যাটেলাইট কিন্তু নেই। এর সাথে মনে রাখবে শুক্র গ্রহ সম্পর্কে, শুক্র হচ্ছে সবথেকে উজ্জ্বলতম, ঠিক আছে, এবং তার সাথে সবথেকে উষ্ণতম গ্রহ রয়েছে, এবং যাকে আমরা সন্ধ্যা তারা বা ভোরের তারা বলে থাকি, মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলে থাকি শুক্র গ্রহকে। শুধু তাই নয়, আমাদের পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে শুক্রকে। ঠিক আছে, তার সাথে মনে রাখবে আমাদের পৃথিবী সম্পর্কে, আমাদের পৃথিবী হচ্ছে নীল গ্রহ নামে পরিচিত, এবং আমরা মানুষ জাতি যেখানে বসবাস করি সেটা বাসযোগ্য একমাত্র পৃথিবীতেই রয়েছে। এছাড়া মঙ্গল যদি আমরা দেখি, মঙ্গলে কিন্তু আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এটাকে লাল দেখায়, এই জন্য এই গ্রহটাকে বলা হয়ে থাকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট। পরবর্তী বৃহস্পতি যেটা রয়েছে, সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ হচ্ছে আমাদের এই বৃহস্পতি, এবং সর্বাধিক উপগ্রহযুক্ত গ্রহই হচ্ছে আমাদের এই বৃহস্পতি, এবং তার বলয়ও রয়েছে বৃহস্পতির। পরবর্তী রয়েছে শনি, বৃহস্পতির বলয় নেই, শনির বলয় রয়েছে। ঠিক আছে, তো বলয় বা রিংযুক্ত দ্বিতীয় বৃহত্তম যে গ্রহ রয়েছে সেটা হচ্ছে শনি, কিন্তু বৃহস্পতিরও কিন্তু তোমাদের রিং রয়েছে, যেটা কিছুটা ভিজিবল কিছুটা ইনভিজিবল থাকে, বাট শনির যে বলয়টা রয়েছে সেটা সম্পূর্ণরূপে ভিজিবল একদম। ঠিক আছে, পরবর্তী আছে ইউরেনাস। ইউরেনাস নিজের কক্ষপথে অতিরিক্ত হেলে থাকে, এবং এটি কিন্তু সবুজ গ্রহ নামে কিন্তু পরিচিত রয়েছে ইউরেনাস। পরবর্তী দেখছো নেপচুন। নেপচুন হচ্ছে সূর্যের সবথেকে দূরবর্তী এবং শীতলতম গ্রহ হচ্ছে এই নেপচুন। তো গ্রহ সম্পর্কিত এর আগের ক্লাসেও আমরা ডিটেলস দেখেছিলাম, আজকেও আমরা ছোট যে কোয়েশ্চেনগুলো রয়েছে, ছোট বড় যাই হোক, সেগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সকলে করে দেবে, এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে সকলে যুক্ত থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলোটা করে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রতিবেশী দেশ কোনটি যেখানে মুদ্রা হিসাবে রুপি এর ব্যবহার করা হয় না। তো রুপির ব্যবহার করা হয় না বলা হয়েছে। দেখো, এখানে প্রতিবেশী দেশ কোনটি রয়েছে যেখানে মুদ্রা হিসাবে রুপির ব্যবহার করা হয় না। যেখানে পাকিস্তানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, নেপালেও কিন্তু হয়, এবং শ্রীলঙ্কাতেও হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু হয় না। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বাংলাদেশের যেটা রয়েছে অফিসিয়ালি টাকা বলা হয়ে থাকে এখানে। ঠিক আছে, আমরা দেখে নেব। দেখো, পাকিস্তানের কিন্তু বলা হয় পাকিস্তানি রুপি, নেপালের কারেন্সি হচ্ছে নেপালি রুপি, আমাদের যে শ্রীলঙ্কার যে কারেন্সি রয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কান রুপি, আর বাংলাদেশের হচ্ছে বাংলাদেশি টাকা। চীনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে মুদ্রা ইউয়ান। ভুটানের যে মুদ্রা রয়েছে সেটাকে আমরা বলি কি গুলট্রাম বা নুলট্রাম, তোমরা দেখবে। এবং মায়ানমারের যেটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমারের কিয়েত। মালদ্বীপের ক্ষেত্রে রয়েছে রুফিয়া, মালদ্বীপের হচ্ছে রুপি নয় কিন্তু রুফিয়া। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের দেখে রাখতে হবে, আমাদের প্রতিবেশী দেশের যে কারেন্সি, তাদের ক্যাপিটাল, এইগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আমাদের থাকবেই। পরের প্রশ্নটা হচ্ছে, শম্ভু মহারাজ নিচের কোন কত্থক ঘরানার বিখ্যাত গুরু ছিলেন। শম্ভু মহারাজ তিনি কিন্তু আমাদের যে কত্থক লোকনৃত্যের সাথে যুক্ত রয়েছেন, এবং তিনি লখনৌ ঘরানার সাথে সম্পর্কিত। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং কত্থক যেটা হচ্ছে অবশ্যই আমাদের উত্তরপ্রদেশের, যেটা হচ্ছে আমাদের কি ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, ধ্রুপদী।
যে নৃত্য রয়েছে সেটি। এবং এখানে কিন্তু আমাদের দেখে রাখতে হবে, এখানে আরও কিছু আমরা নাম পাবো লখনৌ ঘরানার সাথে যুক্ত কত্থক নৃত্যশিল্পীর কিছু নাম যেমন আমরা দিয়েছি, যার মধ্যে বিরজু মহারাজ রয়েছেন, ইন্দ্রাণী রহমান রয়েছেন, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ এবং বিন্দাদিন মহারাজও রয়েছেন। তার সাথে রয়েছেন সীতারা দেবী, যাকে কত্থক সম্রাজ্ঞী বলা হয়ে থাকে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ নামগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এবং সীতারা দেবী তিনি কিন্তু এই লখনৌয়ের সাথে সাথে তিনি বেনারস ঘরানার সাথেও সম্পর্কিত রয়েছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ড্যাশ হলো একটি নির্দিষ্ট সময়কালে কোনো দেশের সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার মোট মূল্য। দেখো এখানে বলা হয়েছে কোনটা নির্দিষ্ট সময়কালে একটা দেশের সীমানার মধ্যে, মানে একটা দেশের মধ্যে উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং সেবার মোট মূল্য, সেটা হচ্ছে আমাদের কি, সেটাই তো আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি, মোট আভ্যন্তরীণ উৎপাদন যেটাকে আমরা বলে থাকি। যদি আমরা এর সংজ্ঞাটা একটু ভালো করে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটি হলো একটি নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এক বছরে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য এবং সেবামূলক কাজের মোট আর্থিক মূল্য। এটি দিয়ে কিন্তু দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্য, উৎপাদন ক্ষমতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির যে গতি প্রকৃতি, সেই সব কিছু কিন্তু পরিমাপ করা যায়। সেটাই হচ্ছে জিডিপি, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে, মানবদেহের কোন অংশটিকে শরীরের রাসায়নিক কারখানা বা কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়ে থাকে? তো অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু যকৃৎ বা লিভার, যেটাকে আমাদের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি ভুল রয়েছে? তো এক্ষেত্রে আমাদের ভালো করে দেখতে হবে যে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান হলো সেই সমস্ত ব্যাংক বা ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে। হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান অবশ্যই একটা ব্যাংক, সেই ধরনের ব্যাংক যা কিন্তু ক্ষুদ্র ঋণ বা সেবা প্রদান করে থাকে। অপশান নাম্বার এটাই কিন্তু আমাদের এখানে কী হবে, ভুল। ঠিক আছে, এটাই কিন্তু হয়ে যাবে ভুল। তার কারণ হচ্ছে ভালো করে দেখো, এখানে অন্যান্য অপশানে কি বলা হয়েছে, ব্যাংক ছাড়াও মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান হলো এমন কিছু সংস্থা বা যেখানে ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে। এবং অন্য অপশানে রয়েছে ক্ষুদ্র ঋণ অতি ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ ঋণ প্রদানের সুবিধা দেয়। এবং আরবিআই হলো মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো একদম নিয়ন্ত্রণকারী সংস্থা। একদম সঠিক। সুতরাং নিচের মধ্যে ভুল যেটা হয়ে যাবে, অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, এটি কিন্তু নয়। ঠিক আছে, আমাদের পরীক্ষায় সচরাচর প্রশ্ন চলে আসে যে মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণের জনক কাকে বলা হয়ে থাকে? তো অবশ্যই সঠিক উত্তর হবে কিন্তু মোহাম্মদ ইউনুস, যিনি আমাদের 1976 সালে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমেই তিনি কিন্তু ক্ষুদ্র ঋণের ধারণাটি বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছিলেন। অবশ্যই যদি বলা হয় যে ফাদার অফ মাইক্রো ফাইন্যান্স, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনুসের নামটি কিন্তু উঠে আসবে। ঠিক আছে, তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো আমাদের প্রশ্ন, সেগুলো কিন্তু আলোচনা করলাম। তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই ছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে দারুণ সলিউশন নিয়ে আমরা চলে এসেছিলাম। আজকের ক্লাসটি কিন্তু ছিল আমাদের 17 নম্বর ক্লাস, এবং এর পরবর্তী ক্লাস থাকবে 18 নম্বর, যেটা এর পরবর্তী যে ম্যাথের সলিউশন নিয়ে আলোচনা করব, এবং তারপর কিন্তু নেক্সট জিকে ক্লাস কিন্তু আসবে। ঠিক আছে, তোমাদের বলে রাখি, তোমাদের যে নোটিফিকেশান সেটা জানি না কবে আসবে, সম্ভবত রয়েছে হয়তো 1 মাস পরও আসতে পারে, কারণ তোমাদের যে পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতের জন্য একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করার কথা রয়েছে আমাদের বিধানসভায়, সেটা কমপ্লিট হবে, তারপর তোমাদের নোটিফিকেশান। ঠিক আছে, তো সেই জিনিসটা আগে হয়ে যাক, তারপর দেখা যাক কী হয় না হয়। ঠিক আছে, সকলে কিন্তু তোমরা টেলিগ্রামে যুক্ত হবে, যে কোনো খবরের আপডেটের জন্য অবশ্যই তোমরা এখানে যুক্ত থাকবে। সেখানে সমস্ত যে তথ্যগুলো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তার সাথে বলে রাখি, অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে রাখবে, কারণ অ্যাপের মধ্যে তোমরা কিন্তু ক্লাসের পিডিএফ সহ সমস্ত যে প্রিভিয়াসের যে সমস্ত আমাদের ক্লাসগুলো দিয়েছি, এর আগের 16টি ক্লাস সহ সম্পূর্ণ যে পিডিএফ অটোমেটিক কিন্তু এখানে অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, অ্যাপের ফ্রি পিডিএফ সেকশানে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে, এবং যাদের পিডিএফ নিতে সমস্যা হচ্ছে অবশ্যই ডিসক্রিপশানে একটাই ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো।